1980 সালের 9 সেপ্টেম্বর সন্ধ্যাবেলা একটি বিশাল কার্গো জাহাজ জাপানের পথে প্রশান্ত মহাসাগর পার হচ্ছে। সেই মুহূর্তে পূর্ব দিক থেকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন অর্কিড, যে প্রতি মুহূর্তে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। 8 সপ্তাহ ধরে সমুদ্রপথে ভেসে চলা এই এমভি ডার্বিশায়ার নামের জাহাজটি ছিল একটি বিশাল কার্গো জাহাজ, যে কানাডার বিশাল লৌহখনি থেকে 1,50,000 টন লৌহ আকরিক তুলে আটলান্টিক পেরিয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে বিশাল ভারত মহাসাগর পার করে জাপানের দিকে এগিয়ে যাচ্ছিল। জাহাজটিতে ছিল 42 জন অভিজ্ঞ নাবিক, প্রকৌশলী ও কর্মচারী। দীর্ঘ পথ পেরিয়ে তারা তখন শেষ গন্তব্যের দিকে, এবং সবার মনেই ছিল প্রশান্তি, ঘরে ফেরার আনন্দ। এই জাহাজের ক্যাপ্টেন ছিল 47 বছর বয়সী ব্রিটিশ নাবিক জিওফ্রে আন্ডারহিল। 2 দশকেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন এই মানুষটিও অপেক্ষা করছিল জাপানে গিয়েই তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করবে। কিন্তু মাঝপথে একটাই অনিশ্চিত বাধা, টাইফুন অর্কিড। বেশ কিছুদিন ধরেই ক্যাপ্টেন আন্ডারহিল লক্ষ্য করেন একের পর এক বিভ্রান্তিকর আবহাওয়া। তবুও তিনি ভেবেছিলেন এই ঝড়কে হয়তো পেছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব হবে। কিন্তু একটা সময় এই সুযোগ আর থাকে না। ঝড় পৌঁছে যায় এবং নিরাপদ উপকূল সেখান থেকে অনেক দূরে। এই সময় দিক পরিবর্তন করলে ঝড়ের সামনে জাহাজের চওড়া দেহ উন্মুক্ত হয়ে যেত। তাই তিনি যা করলেন, গতি কমালেন এবং ঢেউয়ের দিকে সামান্য কোণে জাহাজের মুখ ঘুরিয়ে দিলেন, যেন ভারসাম্য বজায় থাকে। দূরবর্তী কন্ট্রোল স্টেশনেও বার্তা পাঠানো হয়, ঝড়ের ভয়ঙ্কর অবস্থা। কিন্তু রাত যত গভীর হয়, ঝড় ততই বেপরোয়া হয়ে উঠল। বিশাল ঢেউ 10 মিটার উঁচু হয়ে আছড়ে পড়ে জাহাজটির উপর। তবুও এই ঝড় জাহাজটির জন্য বিপদ সংকেত ছিল না, কারণ ক্যাপ্টেন আন্ডারহিল জাহাজটিকে ভালো করেই চিনতেন। 1,70,000 টন ইস্পাতের এই দানব ডার্বিশায়ার ছিল টাইটানিকের চেয়েও বড়, প্রায় 1000 ফুট দীর্ঘ এবং 15 তলা বিল্ডিংয়ের সমপরিমাণ। এমন ঝড় সে বহুবার মোকাবিলা করেছে। সুতরাং জাহাজটি নির্বিঘ্নে চলছিল। সবাই সবার দায়িত্বে ব্যস্ত, সিস্টেম দেখাশোনা, যন্ত্রপাতি বেঁধে রাখা, দিক ও গতি সামলানো। কিন্তু হঠাৎ গভীর অন্ধকারে চোখের আড়ালে যেন এক অজানা অশুভ শক্তি এগিয়ে আসে। ভোর হওয়ার আগেই ডার্বিশায়ার এবং তার সব আরোহী রাতারাতি নিখোঁজ হয়ে যায়, এবং প্রায় 2 দশক ধরে কেউ জানতেই পারে না সেদিন কি এবং কিভাবে ঘটনাটি ঘটেছিল। তাই আজকের ভিডিওতে সেই রহস্যময় কাহিনী আপনাকে জানাবো, কিভাবে ভয়ঙ্কর সমুদ্র গোটা জাহাজটিকে গিলে নিয়েছিল, যা এক রহস্য। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। 1980 সালের 9 সেপ্টেম্বর ডার্বিশায়ার চিরতরে নীরব হয়ে যায়। কোনো বিপদ সংকেত, কোনো শেষ বার্তা কিছুই আসে না। 6 দিন কেটে যায়, কোনো সাড়া নেই। জাহাজের মালিক তখনও নিখোঁজ মনে করেনি। তিনি ভাবেন হয়তো রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবার ঠিকই ফিরে আসবে। কিন্তু সময় বাড়ে আর আশাও ক্ষীণ হতে শুরু করে। শেষমেশ 15 সেপ্টেম্বর উদ্বেগ ধীরে ধীরে চিৎকার হয়ে ওঠে যে জাহাজটি নিখোঁজ হয়েছে। আন্তর্জাতিক তল্লাশি শুরু হয় শেষ স্থানকে চিহ্নিত করে। আকাশ ও সমুদ্রকে তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু কিছুই মেলে না। না কোনো ধ্বংসাবশেষ, না জীবনের অস্তিত্ব, না এক টুকরো লোহাও। 1 সপ্তাহের মধ্যেই তল্লাশি বন্ধ করে দেওয়া হয়। মিডিয়ার চোখে বিষয়টি এক অদ্ভুত রহস্য হয়ে দাঁড়ায়, কারণ টাইফুনে ছোট ছোট অনেক জাহাজ সেদিন বেঁচে গিয়েছিল। কিন্তু বিশাল ডার্বিশায়ারের সাথে কি এমন ঘটেছিল যে কোনো সংকেত ছাড়াই রাতারাতি উধাও হয়ে গেল? সরকারের বক্তব্য ছিল জলই জাহাজটিকে গ্রাস করেছে, ঘটনা এখানেই শেষ। আর ঠিক এভাবেই থেমে যায় উদ্ধার কাজ, থেমে যায় সব নিউজ রিপোর্ট। কর্তৃপক্ষ বারবার তদন্ত বন্ধ রাখার প্রস্তাব দেয় যে কিছুই পাওয়া যাবে না, কিছুই খোঁজার নেই। কিন্তু পরিবারগুলির মনে প্রশ্ন থেকেই যায়, সবকিছু যেন খুব দ্রুত, খুব স্বাভাবিকভাবেই গোপন হয়ে গেল। এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি কিছু লুকোনো হয়েছে? ডার্বিশায়ার জাহাজটি তৈরি হয়েছিল মাত্র 4 বছর আগে ব্রিটেনের সোয়ান হান্টার শিপইয়ার্ডে। ইস্পাত দিয়ে গড়ে ওঠা আরেকটি দানবীয় জাহাজ যোগ হয়েছিল বিশ্ব বাণিজ্যের বেড়ে ওঠা বহরে। এই জাহাজ পরিবহন করতে পারত 1,50,000 টনেরও বেশি মাল, যা কয়েক দশক আগেরকার জাহাজগুলির তুলনায় 4 গুণ বেশি। তবে শুধু আকারেই নয়, ডার্বিশায়ার ছিল একেবারে নতুন ধরনের। এটি ছিল ওবিও অর্থাৎ অর বাল্ক অয়েল ক্যারিয়ার।
এই জাহাজের বিশেষত্ব ছিল একপাশে তেল নিয়ে গেলে ফিরতি পথে লোহার আকরিক আনতে পারত, ফলে কোনো সময় ফাঁকা ফিরতে বা যেতে হতো না, সবসময় কিছু না কিছু পরিবহন চলত। চালানো ঠিকভাবে হলে এমন ওবিও জাহাজ 20 থেকে 30% বেশি আয় দিতে পারত। ডার্বিশায়ার ছিল ব্রিজ ক্লাসের 6টি ওবিও জাহাজের একটি, যা ব্রিটেনের শীর্ষস্থানীয় শিপিং কোম্পানিগুলির অর্ডারে তৈরি হয়েছিল দেশের সেরা নির্মাতাদের হাতে। এই ডিজাইনের সাফল্যের উপর অনেক কিছু নির্ভর করছিল, কারণ 70-এর দশকে ব্রিটেনের শিপ বিল্ডিং ব্যবসা হোঁচট খেতে শুরু করেছিল। জাপান আর দক্ষিণ কোরিয়া কম খরচে দ্রুত গতিতে জাহাজ বানাচ্ছিল, যে কারণে সোয়ান হান্টার কোম্পানি কম খরচে জাহাজ তৈরিতে মরিয়া হয়ে পড়েছিল, এবং এটাই হয়তো জাহাজটির জন্য সবচেয়ে বড় দুর্বলতা ছিল, যা শুরু থেকেই একটি গন্ডগোল সৃষ্টি করে। এই দুর্ঘটনায় পিটার রিডিয়ার্ড তার ছেলেকে হারিয়েছিলেন ডার্বিশায়ার জাহাজে। অন্যান্য পরিবারের মতো তিনিও উত্তর খুঁজতে মরিয়া ছিলেন। এই পিটার ইনি শুধু একজন শোকাহত বাবা নন, তিনি একজন অভিজ্ঞ জাহাজ পরিদর্শক। এই শিল্প সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান ছিল, তাই তিনি খোঁজ খবর শুরু করেন আর খুঁজে পান এক চমকে যাওয়া তথ্য। তিনি জানতে পারেন ডার্বিশায়ার হারিয়ে যাওয়ার 18 মাস পর একই ধরনের আরেকটি ব্রিজ ক্লাস জাহাজ পড়ে এক ভয়ঙ্কর ঝড়ের কবলে। উত্তর সাগরের ঢেউয়ের সঙ্গে লড়াই করে জাহাজটি। তখন হঠাৎ দেখা যায় জাহাজের মূল কাঠামোর সামনে বিশাল ফাটল ধরেছে। ক্যাপ্টেন আতঙ্কে সমস্ত ক্রু সদস্যদের হেলিকপ্টারে সরিয়ে নিতে বলেন, কারণ জাহাজ ভেঙে পড়তে পারে এটাই আশঙ্কা ছিল। পিটার যখন আরও গভীরে খোঁজ করেন, তিনি দেখেন এটা কোনো একক ঘটনা ছিল না। প্রতিটি ব্রিজ ক্লাস জাহাজেই এমন ঘটনা ছিল সাধারণ, এবং একে একে সব জাহাজ দুর্ঘটনাকেই গোপন করা হয়েছিল। এছাড়াও তিনি আরও জানতে পারেন এই জাহাজগুলির নকশা অনুযায়ী তৈরি করা হয়নি। শেষ মুহূর্তে শিপইয়ার্ডে কিছু পরিবর্তন করা হয়েছিল, আর সেখানেই ত্রুটি থেকে গিয়েছিল। তিনি বুঝতে পারেন এটা শুধু খারাপ নির্মাণ নয়, নকশারও কিছু ভুল ছিল। তিনি সব প্রমাণ পাঠান পরিবহন দপ্তরে, কিন্তু কোনো লাভ হয় না। বিভাগ জানায় তারা নতুন কোনো প্রমাণ পেলে দেখতে রাজি আছে, কিন্তু তারা ডার্বিশায়ারের বিষয়ে পুরনো তদন্তেই সন্তুষ্ট, আর নতুন করে কিছু করার ইচ্ছা তাদের নেই। কর্তৃপক্ষ মুখ ফিরিয়ে নেয়, তবে পরিবারগুলি চুপ করে বসে থাকেনি। 1984 সালে তারা তৈরি করে ডার্বিশায়ার ফ্যামিলি অ্যাসোসিয়েশন। সত্যটা জানার জন্য একজোট হয়ে তারা লড়াই শুরু করে। 1986 সালের নভেম্বরে আরেকটি ব্রিজ ক্লাস জাহাজ কাউন আইরিশ উপকূলে ভেঙে পড়ে। আটলান্টিক পাড়ি দিতে গিয়ে দুর্বল কাঠামো আর উত্তল ঢেউয়ের সম্মুখীন হয়ে টুকরো টুকরো হয়ে যায় জাহাজটি। সুতরাং এবার আর ঘটনাটিকে চাপা দেওয়া যায়নি। সবকিছু ঘটেছে সকলের চোখের সামনে। ব্রিটিশ সরকারকে বাধ্য হতে হয় তদন্ত শুরু করতে। 6 মাস ধরে বিশেষজ্ঞ, নকশাকার, আইনজীবী সবাই নিজেদের মতো করে তদন্ত করে, কিন্তু তারা যেন সূত্র মেলাতে পারছিল না। যিনি বছরের পর বছর ধরে তথ্য জোগাড় করেছিলেন, পিটার রিডিয়ার্ড, তাকে কথা বলারই সুযোগ দেওয়া হয়নি। তারা জমা দেওয়া প্রমাণ কার্যত অগ্রাহ্য করা হয়েছিল। 1989 সালের 18 জানুয়ারি প্রকাশিত হয় চূড়ান্ত তদন্ত রিপোর্ট। তাতে বলা হয় কোনো কাঠামোগত ত্রুটি নেই। ডার্বিশায়ার ছিল স্বাভাবিক একটি জাহাজ, যেটা সমুদ্রে ডুবে গিয়েছে স্বাভাবিকভাবে। পরিবারগুলি এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে। এত বছরের লড়াই, এত আশা, সব যেন এক ঝটকায় বন্ধ হয়ে যায়। তবুও তারা থেমে থাকেনি। 1994 সালে অবশেষে সেই দীর্ঘ সংগ্রামের ফলে আন্তর্জাতিক পরিবহন শ্রমিক ইউনিয়ন অর্থাৎ ITF পরিবারগুলির পাশে দাঁড়ান। মে মাসে তারা একটি অনুসন্ধানকারী দল পাঠায় সেই গভীর সমুদ্রের ঠিক সেই স্থানে যেখান থেকে শেষবার ডার্বিশায়ারের সিগন্যাল এসেছিল। 14 বছর আগে হারিয়ে যাওয়া একটি বিশাল জাহাজ খুঁজে পাওয়া, তাও আবার সমুদ্রের গহীনে প্রায় 4 কিলোমিটার নিচে, যা অসম্ভব বলেই মনে করা হয়েছিল। কিন্তু মাত্র 23 ঘন্টার মধ্যেই তারা খুঁজে পায় জলতলের নিঃশব্দ আধারে শুয়ে আছে ডার্বিশায়ার। এটা কেবল রিপোর্টের পাতায় লেখা একটি নিখোঁজ নাম নয়, এটা এখন বাস্তব, ধাতব, ভয়ালো এক প্রমাণ। তবে জাহাজটি যে কিভাবে ডুবেছিল সেই রহস্য সমাধান করতে লেগেছিল আরও 6 বছর। আর যখন গভীর সমুদ্রের তোলা ছবিগুলি বেরিয়ে আসে, তখন তা একেবারে স্পষ্ট করে দেয় যে সবার ধারণাই একেবারে ভুল ছিল। সেই রাতে 1980 সালের 9 সেপ্টেম্বর যখন ডার্বিশায়ার টাইফুন অর্কিডের মুখে পড়ে, জাহাজের ক্যাপ্টেন আন্ডারহিল ধৈর্য নিয়ে গতি কমাচ্ছিলেন, দিক ঠিক করছিলেন ঢেউয়ের মুখে জাহাজের নাক রেখে। ক্যাপ্টেনের আত্মবিশ্বাস ছিল প্রবল, কিন্তু সেই মুহূর্তেই শুরু হয়েছিল পতনের খেলা। ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছিল জাহাজের সামনের ডেকে।
হাজার হাজার লিটার জল উঠছিল উপরে, একে একে ভেঙে পড়ছিল ভেন্টিলেটর কভার, হ্যাচ এবং ঢাকনাগুলি, এবং নিচের স্টোর রুমেও জল জমতে শুরু করে। জাহাজের নাক ক্রমশ ভারী হয়ে যাচ্ছিল। এরপর আরও ঢেউ, আরও জল যেন ভেতরে সেধিয়ে যাচ্ছিল। ফোর পিক ব্যালাস্ট ট্যাঙ্কগুলি পর্যন্ত জলে ভরে যায়। হ্যাচ কভারগুলি একে একে ভেঙে পড়ে, যে হ্যাচগুলি এক একটা টেনিস কোর্টের সমান ছিল, যা জলের চাপে ভেঙে পড়ে এবং এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। এমন এক বিশাল লৌহ দানবও আর নিজেকে রক্ষা করতে পারছিল না। জলের ভেতরের চাপ, বাতাস ভর্তি ফাঁপা জায়গাগুলির ভেঙে পড়া, যেন জাহাজটি ভেতর থেকেই ছিঁড়ে যেতে থাকে। ডার্বিশায়ার ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বড় হারানো জাহাজ ছিল, যা নিঃশব্দে হারিয়ে যায় প্রশান্ত মহাসাগরের তলদেশে। আর এখানেই প্রশ্ন ওঠে, এটা কি কোনো ভয়ঙ্কর ঝড়ে হারিয়ে যায়, নাকি একেবারে স্বাভাবিক একটি টাইফুনে? অন্য দুটি বাল্ক ক্যারিয়ার যেখানে দিব্যি বেরিয়ে এসেছিল, তাহলে ডার্বিশায়ার কেন পারল না? এটা কি নকশার কোনো ত্রুটি হতে পারে, নাকি একটি শোকাহত দুর্ঘটনা? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।